আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ক্লিক করছো মানে তোমার মাথায় দুইটা চিন্তার একটা আসছে, যে প্রথম চিন্তা আসছে যে হয় আমি এইচএসসি তে ইমপ্রুভমেন্ট দিব অথবা আমি এইচএসসি তে ইয়ার গ্যাপ দিব। এবং আমি এটাও জানি যে তুমি এই ভিডিওতে ক্লিক করার আগে ইমপ্রুভমেন্ট এবং ইয়ার গ্যাপের উপর আরো 2-4 জনের ভিডিও দেখে আসছো। দেখার পরে এখনো তোমার মনের মধ্যে খুঁতখুঁতি আছে যে তুমি এক্সাম দিতে পারবা কিনা, এই হবে কিনা, ওই হবে কিনা। বাট এই পুরা জার্নি জুড়ে এখন পর্যন্ত কেউ কিন্তু তোমাকে এগুলো নিয়ে রিয়ালিটিটা এখন পর্যন্ত রিয়ালিটি চেক দেয় নাই। সো এই ভিডিওতে আমরা ইয়ার গ্যাপ বা ইমপ্রুভমেন্ট নিয়ে A to Z আলোচনা করব। এর মানে এই না যে জাস্ট রুলস পড়ে শেষ করে দিব, তুমি অ্যাকচুয়ালি কেমনে ইয়ার গ্যাপ দিলে বা ইমপ্রুভমেন্ট দিলে কেমনে পড়াশোনা করবা সেটা এই ভিডিওতে আমরা কথা বলবো। এই ভিডিওটা পুরাটা দেখিও, এই ভিডিওটাতে খুব ভালো কিছু রিয়ালিটি চেক খাবা যেগুলো তোমার লাইফের জন্য দরকার। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসি আমরা এইচএসসি ইমপ্রুভমেন্ট নিয়ে। হ্যাঁ, ইমপ্রুভমেন্টে কি হয় জানো? ইমপ্রুভমেন্টটা হলো যে কিছু আছে না, মনে করো ধরো তোমাকে আমি ভালো মানুষ বলবো না, তুমি ভালো মানুষ হলে এত কম পয়েন্ট পাবে না। ধরো না তুমি একটা কুলাঙ্গার, হ্যাঁ, তোমার মনটা একটু ছিঁড়ে দেয় আর কি। সবাই খুব সান্ত্বনা দিয়ে কথা বলে, কেন সান্ত্বনা রে? খারাপ রেজাল্ট করছিস, ফেসবুকে ইউটিউবে সান্ত্বনা দিয়ে লাভ আছে? রিয়েল লাইফে তোর বাপ মা তোকে জুতা দিয়ে মারতে পারছে না। তো আমিও রিয়ালিটিটাই বলি, 3.5 তুই পাইছিস ধরে নে। তো তুই বুঝা পাচ্ছিস যে এইটা দিয়ে তো ভাইয়া জীবন তো তামা ধ্বংস হয়ে গেছে। তো তখন তোমার চিন্তা হলো, না ভাইয়া আমি 3.5 পাবো না, আমার 5 দরকার। 5 পয়েন্ট অ্যাটলিস্ট তো লাগে আর কি, 5 পয়েন্টটা যদি একটু দেওয়া যেত। হ্যাঁ, তো তখন তোমাকে এবার তুমি কলেজে যে অ্যাপ্লিকেশন করবা, সবগুলা সাবজেক্টে আরেও একবার পরীক্ষা দিবা। যদিও তোমার সিলেবাসেই এক্সামটা হবে, যদিও এইটা একটা এখন থেকে বোগাস কথা, কারণ শর্ট সিলেবাস অলরেডি শেষ, এখন থেকে যা আছে সবই ফুল সিলেবাস চলতেছে। তো আমি বলবো ভাইয়া ফুল সিলেবাসই পর, অ্যাডমিশন অ্যাটলিস্ট কাজে লাগবে। তো তুমি মনে করো তোমার সিলেবাসে আরেকবার এক্সাম দিবা, সবগুলা এক্সাম আরেকবার দিবা তোমার জুনিয়র ব্যাচের সাথে, অর্থাৎ ধরো তুমি 24 হলে 25 ব্যাচের সাথে তুমি আবার পরীক্ষা দিলা। সো এইবার দিয়ে মনে করো কোনো কারণে তোমার 5 পয়েন্ট চলে আসলো, মানে তোমার রেজাল্টটা ইমপ্রুভ হয়েছে। তাহলে নতুন যে এইচএসসি সার্টিফিকেটটা পাবা ওটাতে তোমার 5 পয়েন্ট লেখা থাকবে। আর ধরো তুমি মনে করো খুবই মহানুভব, আরো মানে মানে অতি উচ্চ মার্গীয় কুলাঙ্গার, হ্যাঁ, তাহলে তখন মনে করো তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তোমার 2 পয়েন্ট আসছে। তো আল্লাহর অশেষ রহমত, ইমপ্রুভমেন্ট এক্সামের রুল আমি থাকলে যদি এটা আমি অ্যালাউ করতাম না, বাট অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট এক্সামে যদি তুমি আগের বারের চেয়ে খারাপ করে থাকো তাহলে এই রেজাল্টটা নিবে না, তোমার ওই আগের বার যে 3.5 ছিল ওটাই থাকবে। ঠিক আছে, এই হলো ওভারঅল ইমপ্রুভমেন্ট এক্সাম নিয়ে যদি ইনলাইন ওয়ান লাইনের রুল বলে। এখন তোমার মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই সাবজেক্টে হলে কি করব, বুয়েটে দিতে পারবো কিনা, মেডিকেলে দিতে পারবো কিনা, এইটা করলে কোথায় কথা বলবো, টেস্ট দিতে হবে কিনা। আমার টেস্ট দিবি কিনা এলা কলেজত যায় কথা কল, এটা কোনো ইউনিভার্সাল রুল নেই যে তোরা টেস্ট দিতে হবে কিনা। কোনো কলেজ যদি চায় যে না যা দিতে দিবে, আচ্ছা কোনো কলেজ যদি মনে করে যে না তোকে টেস্ট দিতে হবে, কলেজে যায় কথা বলতে হবে। মেজরিটি ইমপ্রুভমেন্ট এক্সামে 99% রুলের উপর যত অনলাইনে ভিডিও দেখবা তত কনফিউশন বাড়বে, কারণ 90% জিনিসপাতি আনসার্টেন। দেখো ইমপ্রুভমেন্ট কয়জন দেয়? এই যে একটা বড় গ্রুপ নিয়ে তোমরা একটা ফাপড় নিয়ে যা আসো, ইমপ্রুভমেন্ট দেয় মনে করো লাভ প্রতি বছর 1-2 হাজার 10,000 পোলাপান, এইচএসসি পরীক্ষার্থী 12 লাখ, তোমাদেরকে 2 টাকা দিয়েও গোনে না। এই রিয়েলিটিটা কেন বুঝো না? আই ডোন্ট নো হোয়াই ইউ থিঙ্ক ইউ আর সো স্পেশাল। একে করছো খারাপ রেজাল্ট, তার উপরে দিবে ইমপ্রুভমেন্ট। তোমার কি মনে হয় দুনিয়া তোমার উপর ইভলভ করে? এই রিয়ালিটি চেকগুলো তোমাকে কেউ দেয় না দেখে রেজাল্ট এতটা খারাপ হয়েছে। এখন আসো, কেন দিবে ইমপ্রুভমেন্ট বা কখন দিবে ইমপ্রুভমেন্ট? তোমরা প্রত্যেকে ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে প্রথম যে জায়গাটাতে কনসার্ন, যে ভাইয়া আমি কি বুয়েটে দিতে পারবো নাকি, ভাইয়া আমি কি ডিএমসি তে ইমপ্রুভমেন্ট দিতে পারবো নাকি, ভাইয়া আমি কি ঢাবিতে ইমপ্রুভমেন্ট দিয়ে এক্সাম দিতে পারবো নাকি। মেজরিটি অফ দ্য টাইম মেডিকেলে একটু কাহিনী করে, মেডিকেলের সার্কুলার দেখার লাগে যে ইমপ্রুভমেন্ট দিতে পারবা কিনা। বাট বুয়েট, ডিএমসি, ডিইউ, জেইউ, আরইউ মানে মোটামুটি অল অ্যাডমিশন তুমি দিতে পারবা বাবা। ঠিক আছে, বাট আমি তোমাকে একটু রিয়ালিটি চেকটা দিই। হ্যাঁ, তুই কি জীবনে তোর বংশের কারো মানে পৃথিবীর ইতিহাসে কারো শুনছিলি যে ইমপ্রুভ দিয়ে বুয়েটে পড়তেছে? ধর পরে 1-2 জন পরে, এটা আমি অস্বীকার করতেছি না, তোকে আমি স্ট্যাটিস্টিক্যালি বুঝাই যে বুয়েট ডিএমসি তে মানে কেন ইমপ্রুভমেন্ট দিয়ে মানুষজন চান্স পান, একটু বুঝাই। বুয়েটের সিট হলো 1,000-এর মতো, হ্যাঁ 1,000, এবং এইচএসসি পরীক্ষার্থী আছে সায়েন্সের হলো 2.5 লাখ। বুঝ, এটা হলো একটা নর্মাল স্টুডেন্টের চান্স পাওয়ার পার্সেন্টেজ। এটা তুই বসে আমার কথা বিলিভ না হয় তুই একটু ক্যালকুলেটারে মার মামা, বুঝছিস? তো প্রতি বছর ধরে নে 1,000 জনের মধ্যে সর্বোচ্চ একজন বা বেশি গেলে 2 জন, ধরে নে 2 জনই যা, 2 জনই ইমপ্রুভমেন্ট দিয়ে বইটা পাবে। এবার তুই তোর ক্যালকুলেটারে এটা একটু বসা মামা, এই নাম্বারটা একটু ক্যালকুলেটারে বসা, পার্সেন্টেজটা একটু বের কর। 2 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, তুই পার্সেন্টেজটা বের কর, তারপর তুই আমার সাথে কথা বলতে আসিস। এবার ডিএমসিটা আসবি না, আরো একটু রিয়ালিটি চেক দিই।
ডিএমসিটা সিটি হলো 230টা, 230 ডিভাইডেড বাই 2.5 লাখ। নে এটা কর, নর্মাল একটা স্টুডেন্টের ডিএমসিতে পাওয়ার রেট, তুই যদি একজন পায় ডিএমসিতে, একজন ধরে দিলাম তুই পাইলি ওইটা, 1 ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100, যা পার্সেন্টেজ কর যা। এবার তুই করবি ঢাবিরটা হলো 2000, যা কর তুই। তোমাদের মানে উচ্চাভিলাষ, মানে পাইছে মামা 4 পয়েন্টের নিচে, কিন্তু মামার দরকার হলো বুয়েট, মানে এখন আমি সিরিয়াস কথা বলি, যারা ইমপ্রুভমেন্ট দিবা, তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারলেও যদি আগামী 3 বার জন্ম নাও, এগুলোর একটা তো হইতো না। যদি তুমি পায়ে দেখাও চান্স, তুমি এই ভিডিওর নিচে এসে জানাবা, আমি খুশি হব, আই উইল বি প্রাউড, কারণ তুমি একটা ডিফারেন্ট একটা উদাহরণ হবা যে এই ছেলেটা ইমপ্রুভমেন্ট দিয়েও হার মানে নাই। তুমি অবশ্যই তোমার স্টোরিটা শুনাইতে পারবা, বাট রিয়ালিটি কি? রিয়ালিটি কি রে ভাই? রিয়ালিটি মেজরিটি টপ ইনস্টিটিউশনসে তোমার চান্স হবে না, কারণ তোমার যদি ওই পরিমাণে তুমি চান্স পাওয়ার যোগ্য হইতে, তোমার এত খারাপ রেজাল্ট আসতোই না, ইমপ্রুভমেন্টের ভিডিও তুমি দেখতা না। সো তোমার টার্গেট কি হওয়া উচিত? এই জায়গায় এখন আসি, অ্যাডমিশনের অ্যাকচুয়াল টার্গেট তোমার কি হওয়া উচিত ইমপ্রুভমেন্ট দিলে? তোমার যদি স্বপ্ন বড় দেখতে চাও তাহলে জাবি টার্গেট করতে পারো, আরেকটু যদি একটু নিচে আসতে চাও তাহলে রাবি টার্গেট করতে পারো, তারপর সিইউ, কেইউ। কিন্তু সবচেয়ে বেস্ট দুইটা অপশন আমি বলবো যে ইমপ্রুভমেন্টের মেজরিটি পাবলিকে যে দুইটা জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটা হলো এগ্রি আর জিএসটি। তোমার প্রাইম টার্গেট হওয়া উচিত অ্যাডমিশনে এই দুইটা। বাকি যতজন যত গপ্প তোমারে দিতেছে মামা, জীবনে চান্স পাবা না, জীবনে না, লিখে দিচ্ছি, ঠিক আছে? সো বি রিয়েলিস্টিক। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে যাবা রিয়েল ওয়ার্ল্ডে, একদম ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই যে মনে করো সমাজে গরিব নিয়ে এত কথা হয় না, দেখো ফেসবুকে দেখবা গরিবকে নিয়ে সবাই অভ্রচটি লিখে ফাটাই দিছে, এত বড় বড় প্যারাগ্রাফ, হ্যান ত্যান, গরিবের এত পাশে থাকতে হবে, হ্যান ত্যান। তুমি রিয়েল লাইফে যাও দেখি, তোমার রুম থেকে বের হয়ে নিচে নামো, বাড়ির নিচে নামে একটু যাও, রাস্তা একটু একটা পাক দিয়ে আসো, ওই যে রাস্তায় যে ফকিরটা ভিক্ষা করে, তারপর যে মুচিটা তোমার বাড়ির পাশে বসছে, বা যে মুদির দোকানদারটা বা যে চায়ের দোকানদারটা, ওদের একটু চেহারাগুলো দেখো এবং ওদের সাথে মানুষজন অ্যাকচুয়ালি কি বিহেভ করছে সেটা দেখো, তাহলে তুমি বুঝবা। এই যে তোমাকে সোশ্যাল মিডিয়াতে মনে করো প্রত্যেকটা ভাইয়া ইমপ্রুভমেন্টের ভিডিও বানালে দেখি বেটারা প্রথম কথা বলে বুয়েট ডিএমসি তে পরীক্ষা দিতে পারবে কিনা। যাই হোক, খুব রিয়ালিটি চেক দিয়ে দিলাম না, বাট সত্য কথা দরকার এটা। এখন আসো, তুমি কখন চিন্তা করবা যে ভাইয়া আমি ইমপ্রুভমেন্ট দিব? লেটস বি রিয়েলিস্টিক। নর্মালি বাংলাদেশে যদি তুমি এইচএসসিতে 7.5 এর নিচে পাও, 7.5 এর নিচে সায়েন্স থেকে নর্মালি, তাইলে ঝামেলা আছে। তাইলে মেজরিটি পাবলিকে 7.5 কেমনে ভাইয়া, কিসের 7.5? এই যে এসএসসি প্লাস এইচএসসি গুলাম, 4 সাবজেক্ট সহ আর কি, 4 সাবজেক্ট বাদে না, এসএসসি প্লাস এইচএসসি যদি 7.5 এর নিচে যায়, তাহলে মেজরিটি পাবলিকে ফর্ম টর্ম তুলতে পারবা না, ঝামেলা করে। সো দ্য সেফ স্পট ইজ 7.5 গ্রেটার দেন অর ইকুয়াল। যদি তোমার টোটাল পয়েন্ট 7.5-এর উপরে যায়, আমি কব মামা ইমপ্রুভমেন্ট দিস না, তুই এমনিও যে মারাটা খাইলি, কোনো মতন যদি জিএসটি এগ্রিতে একটা সিট পাইস, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বি, একটা খাসি মান্নত করে দিবি, শেষ, ঠিক আছে? কিন্তু যদি 7.5 এর নিচে যায়, ধরে নাও তোমার উদাহরণস্বরূপ এসএসসি তে পাইছিলাম তুমি 4 পয়েন্ট, বাহ শাবাশ, এইচএসসি তে তুমি পাইছো 3.5, তাহলে দাও, তাও দিতে পারো, 7.5 এর ইকুয়াল হলেও দিতে পারো। নর্মালি বাংলাদেশের সবচেয়ে সেফেস্ট জিপিএ কত? সেফেস্ট জিপিএ কত? সেফেস্ট জিপিএ হলো ভাইয়া 8 আপ, আর 9 হলে তো সাবাস সালাম, আর 10 হলে তো লাল সালাম, 2 হাত দিয়ে সালাম দিবে একসাথে, ঠিক আছে? বাট 7.5-এর নিচে হলে পরীক্ষা দিতে পারো। বাট তারপর আমি তোমাকে আরেকটু কিছু জানাই, ধরো তুমি নার্সিং এ দিবা, ধরো তুমি ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ, বা তুমি ন্যাশনালে দিবা, এগুলাতে পরীক্ষা দিতে তোমার 5-6 হইলেও পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? সো তোমার অ্যাকচুয়ালি টার্গেট কি? কিন্তু বুয়েটের সার্কুলার দেখিস না, বুয়েট মেডিকেল এগুলা একটু বাদ দে, পরে বাদ দে, আচ্ছা এগুলো পরে, ঠিক আছে? এগুলো দেওয়ার দরকার নেই। এখন অনেকে আবার বলতে পারে ভাইয়া আমি প্রথমবার ঢাবিতে দিছি, এবার ইমপ্রুভমেন্ট দিলে দিতে পারবো কিনা? না, ঢাবিতে জীবনে একবারই অ্যাপ্লিকেশন করতে পারবা, বুয়েটে জীবনে একবারই অ্যাপ্লিকেশন করতে পারবা, মেডিকেলে দিতে পারবা, মেডিকেলে সেকেন্ড টাইম আছে না, এই যেগুলোতে একবার সেগুলো একবারই। তো যদি কারো ইমপ্রুভমেন্ট দেওয়ার চিন্তা মাথায় আছে, ফর্ম তুলো না, এবার এমন চান্স পাইতা না। আচ্ছা, সো কখন দিবা? যখন 7.5-এর উপরে তোমার উঠাইতে হবে, ঠিক আছে? বাট আমি পার্সোনালি, ইফ ইউ ওয়ান্ট মাই পার্সোনাল সাজেশন, আমি বলবো মেজরিটি অফ দ্য কামে তুমি দিও না। তোমার কিছু ভাইয়া আপু কেন যে ইমপ্রুভমেন্টের জন্য এত উৎসাহ, আই ডোন্ট নো, দিওই না, দরকারই নাই। মানে যদি 7.5-এর উপরে 8 মাঠ আছে, সুন্দর মতো আলহামদুলিল্লাহ পড়ে পাগলের মতো অ্যাডমিশনের জন্য পড়ো। এখন মেজরিটি অফ দ্য টাইম
এসএসসি এইচএসসি জিপিএ থেকে যেটা করে এসএসসি কে 2 দিয়ে গুণ দেয়, এইচএসসি তে 2 দিয়ে গুণ দেয়। ধরে নাও তোমার এসএসসি তে 5 পয়েন্ট আছে, এইচএসসি তে তুমি পাইছো 4 পয়েন্ট, তোমার মনে করো কাটা যাচ্ছে মাত্র 2 মার্ক রে ভাই, 2 মার্ক। তো 2টা এমসিকিউ বেশি দেখাইতে পারবো না, একটু বেশি করে পড়বো, এই তো। এখন আসি, তারপরেও তুমি চিন্তা করলা যে না ভাইয়া আমি দিব ইমপ্রুভমেন্টের প্রিপারেশনটা কেমনে নিব, এটা হলো এখন আরেকটা বড় পয়েন্ট যে হোয়াট ইজ দ্য প্রিপারেশন স্ট্র্যাটেজি। দেখো তোমার সিলেবাসে এক্সাম হোক, যার সিলেবাসে এক্সাম হোক, মনে রাখবা ইউ আর নট সিগনিফিকেন্ট, তুমি ডিফারেন্ট কেউই না। তোমার জুনিয়র ব্যাচের এইচএসসি, ধরে নাও যে তোমার জুনিয়র এইচএসসি ব্যাচ যেটা, যার সাথে তুমি পরীক্ষা দিবা, ও যেমনে পাগলা কুত্তার মতো পড়া দিবে তুমি তার চেয়ে বেশি পড়বা, কারণ কি তুমি একটা লুজার, তাই না? সো যে লুজার সে কি ইজি কোনো অ্যাক্সেস পায় সমাজের কাছে? না, তোমাকে আরো পাগলের মতো পড়তে হবে। এখন দেখো এখানে একটা সুবিধা আছে, তুমি 2 বছর অলরেডি পড়ছো, তুমি তারপরে যখন আরেকবার এইচএসসি দিতে যাবে তুমি মোটামুটি অ্যাভারেজে 6 মাসের মধ্যে বা 6 থেকে 7 মাস, অর্থাৎ অ্যাভারেজে 6 to 7 মান্থস তুমি টাইম পাবা। এই 6 to 7 মান্থে তুমি কি কি পড়বা? চলে আসি, তুমি এই সময়টাতে বাবা সুন্দর মতো এই যে এগলা করবা, রিভিশন প্রোগ্রাম, সুন্দর মতো জাস্ট রিভিশন ক্লাসগুলা করবা, তারপরে হইল গিয়া সাজেশন পড়বা, তারপরে আরেকটা পাপ কাজ শুরু করবা যেটা তোমার খুব জরুরি, কই গেল রে, এই যে টেস্ট পেপার সলভিং ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, রিভিশন ক্লাস, এইচএসসি সাজেশন, আর তারপরে বাবা বসে বসে সুন্দর মতো অফলাইনে বা অনলাইনে বসে এক্সামস দিবা। এইটুকুই হলো আমার সাজেশন, অর্থাৎ বসে বসে সুন্দর মতো এক্সাম দিবা। এখন দেখো বুঝো বিষয়টা, তুমি যদি এখন আবারও চিন্তা করো, দেখো তুমি এত বাজে রেজাল্ট করছো এবং তুমি এখন ইমপ্রুভমেন্ট দিচ্ছ, তোমার কি মনে হয় যে তুমি খুব ভালো স্টুডেন্ট? তোমার কেন মনে হয় যে তুমি পরবর্তী 6 মাসে খুব একটা কিছু মানে পুরো ডিফারেন্ট একটা ভার্সন জন্ম নিয়ে নেবে? এটা কি ঋত্বিক রোশনের সিনেমা চলতেছে নাকি যে গুলি খায় একদম পুরা হিউজ কামব্যাক দিয়ে দিলাম? রিয়েল লাইফে এটা কাজ করে না। তুমি প্রথম থেকেই ফাঁকিবাজ, সেকেন্ড টাইমেও তুমি ফাঁকিবাজি থাকবা। সো ইউ চুজ এনি প্রোগ্রাম যেটা শর্ট, এনি বুকস যেটা শর্ট, কিন্তু তোমাকে যেই জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হলো ভাইয়া প্র্যাকটিস। এই 6 থেকে 7 মাস ধরে পাগলের মতো এমসিকিউ আর সিকিউ সলভ করবা, বিশেষ করে টেস্ট পেপার মেড ইজি বা রিভিশন ম্যাটেরিয়াল যেটাই হোক, এগুলো যা সলভ করবা, যে কোনো একটা কোর্স কিনে রাখবা। যেমন আমাদের এই যে সিআরপির ভিতরে তুমি মনে করো পুরা দুনিয়ার জিনিসপাতি পাওয়া, মানে রিভিশনের জন্য যা লাগে এভরিথিং আছে, এবং সব ছোট ছোট, এগুলো একটা কিনে রাখে সুন্দর মতো পড়বা, ফেসবুকে ঢু মারবা না। কারণ তোমার একটু যদি খেয়াল করে দেখো, যারা ইমপ্রুভমেন্ট দিবা, আর একটা লাস্ট সাজেশন তোমাকে দিই, হ্যাঁ, প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে লাস্ট সাজেশন, যদি তোমার এমন হয় যে এইচএসসি পরীক্ষার সময় বাপ মা মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ এমন কোনো কিছু যেটা আউট অফ মাই কন্ট্রোল ছিল এবং এই কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, দেন আমার কোনো গালি তোমার প্রতি নাই। কিন্তু যদি লাস্ট টাইম তুমি তোমার কিছু মিস্টেকের কারণে চান্সটা মিস করে থাকো, ঠিক আছে, বা লাস্ট কোনো একটা ভুলের কারণে তোমার জিপিএ কমে গেছে, তাহলে আগে প্রথম যে কাজটা করবে প্রিপারেশন শুরুর আগে, মেক আ লিস্ট। তুমি একটা লিস্ট বানাও, তুমি একটা লিস্ট বানাও যে কি কি তোমার ভুলে করছো তুমি আগের বার, যে ফেসবুক বেশি চালাইছি, বেশি বড় ক্লাস করছি, বেশি টিচারের কাছে পড়ছি, প্র্যাকটিস করি নাই, সিকিউ সলভ করি নাই, জাস্ট এমসিকিউ সলভ করি নাই। ইউ মেক আ লিস্ট, দেন ওই ভুলগুলো আরেকবার রিপিট করা যাবে না, ঠিক আছে? এরপরে আসো, এই গেল হলো আমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা। এখন আসলো ইয়ার ড্রপ। এটা তো মানে এদের ইয়ার ড্রপ পার্টিকে আমি লিখবো হলো লাল সালাম। হ্যাঁ, তোমাদেরকে দেখলে একটা গানই গাবো, সালাম সালাম হাজার সালাম। মানে মানে এদেরকে আমি আরো একটা জিনিস যদি লিখতে পারতাম, আর একটু লিখেই দিই, বেহায়া। তুমি কি জানো যে যারা ইয়ার ড্রপ দেয় এদের মধ্যে 90% কেস হইল আরো ফাঁকি দিব। 90% স্টুডেন্টের ইয়ার ড্রপ দেওয়ার দরকার ছিল না। ও মেজরিটি অফ দ্য টাইম ফার্স্ট ইয়ারটাতে কিচ্ছু পড়ে নাই, পুরা দিন ওয়েস্ট করছে কোনো একটা কাজে বা কোনো একভাবে, এবং আরো 1 বছর সে টোটাল ওয়েস্ট করবে। যদি ইয়ার ড্রপটা দেয় আরো 1 বছর টোটাল ওয়েস্ট করবে, দেন সে আবার পরীক্ষাটা দিবে। এবং সবচেয়ে মজার কথা, তাহলে সে এইচএসসি পড়লো প্রায় 3 বছর, তাই না? এইবারও যখন তুমি ইয়ার ড্রপ দিয়ে এইচএসসি দিবা, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি, মানে লিখা দিব মামা, 5 পয়েন্টও তোমার আসবে না, চ্যালেঞ্জ। কারণ আই নো ইউ, তোমাকে অন্য ভাইয়েরা হয়তো চিনে না, আমি জানি তুমি কোন জাউরাটা। ইয়ার ড্রপের প্রথম হোয়াই এবং হোয়েন জানতে হবে। এই জায়গায় হলো আমাকে লিখতে হবে লাইনটা কি, আউট অফ কন্ট্রোল।
বাবা মা মরে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, ফ্যামিলিতে কোনো সেপারেশনস হয়েছে, বা আমি এমন কোনো একটা মেন্টাল স্টেটে, মেন্টাল স্টেট মানে এই না যে রহিম আমাকে ছেড়ে চলে গেছে, জুড়ি না আমাকে ছেড়ে, এইগুলা স্টেট না। মানে ধরো এমন কোনো ফিজিক্যাল কোনো একটা প্রবলেম, যেটা ধরো অনেকের এমন হয় যে সিভিয়ার আলসার, ও হসপিটালেই ছিল 4 মাস, মানা যায়, করা যায়। অর্থাৎ এমন কোনো ইস্যু যেটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এবং আমার কন্ট্রোলে ছিল না, এবং সেই ইস্যুটাতে 2-3 মাস ওয়েস্ট হয়েছে, এটা কিছুই না, 2-3 মাসের পর তুমি ব্যাক দিতে পারবা। এমন কোন ইস্যু যেটা আমাকে 6 মান্থ প্লাস ইফেক্ট করছে, অর্থাৎ আমার এইচএসসি লাইফের 6 মাস প্লাস ধ্বংস হয়ে গেছে, আমি একদিনও পড়তে বসতে পারিনি। তোমরা কি করো, ভাই বন্ধুরা তো আগায় গেছে, ইয়ার ফাইনাল দিলাম, ইয়ার ফাইনাল তো ভালো রেজাল্ট হয় না, 2 সাবজেক্টে ফেল আসছে, তো কি করি, আরো একবার ফেল করি, আরেকবার একটু ফাঁকি দিই, আরেক বছর একটু ফাঁকি দিই, এর পরের বার আমি একদম খুব ভালো ছাত্র হয়ে যাব। তুমি প্রতিবার ভুলে যাও মানুষ পরিবর্তন হয় না। তুমি যে জারুয়া, তুমি যে ফাঁকিবাজ, তুমি যে সারাদিন স্ক্রল করো, এটা অন্য কেউ না জানলে আমি জানি, তুমি আরেকবারও সেম কাজই করবা। সো তুমি যতবার ইয়ার ড্রপ দাও, একবার কেন, 2 বার 4 বার 10 বার দাও। এখন দেখো ইমপ্রুভমেন্ট দিলে যদি এরা সব জায়গায় এক্সাম দিতে পারে, ইয়ার ড্রপ দিতে পারলে এরা সব জায়গায় এক্সাম দিতে পারবে, ডিফারেন্স কোনো নাই। কিন্তু আবারও কথা বলি, কয়টা ইয়ার ড্রপ দেওয়া ছেলে বুয়েটে আছে, কয়টা ইয়ার ড্রপ দেওয়া ছেলে মেডিকেলে আছে, কয়টা ঢাবিতে আছে, খোঁজ নাও দেখি, নাই। কারণ যে ইয়ার ড্রপ দিচ্ছে ওর মেজরিটি অফ দ্য কেসে ও জাস্ট আরেকবার ফাঁকি দিবে, আর কিচ্ছু করবে না। সো মাই সাজেশন ইজ 6 মাসের বেশি ইফেক্ট না হলে, যদি কোনোদিন ইয়ার ড্রপের চিন্তা মাথায় আসে, সুন্দর মতো এই ভিডিওটা পজ করবা, পজ করে বাথরুমে যাবা, বাথরুমে যায় তোমার ডান হাত বাবা হাত যেটা শক্তিশালী, ওটা হলো ট্যাবের নিচে ধরবা, ঠিক আছে, পানিটা লাগবে, তারপর গালের মধ্যে যে গালে মারতে চাও সেই গালেও একটু পানি লাগাই দিবা, তারপর মনে করো অনেক সুখ দিয়ে টাস করে একটা মারবা, মনে করো মানে যাতে একদম সুন্দর মতো লাল হয়ে যায় এই জায়গাটা, দেন বলবা যে মামা নাটকগুলা বাদ দিয়ে পড়তে বস, ঠিক আছে। ইয়ার ড্রপ দেওয়া তখনই সাজেস্টেড যখন তোমার এইচএসসির 6 মান্থ 6 মাসের কম বাকি আছে, এবং 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 তোমার পুরা এইচএসসি সিলেবাসের মোর দেন 70% বাকি আছে। বুঝায় বলি, একটা উদাহরণ দিয়ে বুঝায় বলি, ধরে নাও একটা স্টুডেন্টের এইচএসসি পরীক্ষার 60 দিন বাকি আছে এবং সে ফার্স্ট পেপারে 4টে চ্যাপ্টার পড়ছে, তাহলে তার জন্য ইয়ার ড্রপ দেওয়া মানায়। কিন্তু ধরো একটা স্টুডেন্টের এইচএসসি পরীক্ষার মোটামুটি মনে করো 6 মাসের মতো বাকি আছে, জানুয়ারিতে সে বুঝতে পারছে, হ্যাঁ, এবং 6 মাসের মধ্যে তার এখন বাকি আছে পুরো সেকেন্ড পেপারটা বাকি এবং ফার্স্ট পেপারে 4টে চ্যাপ্টার বাকি, তাও সে ইয়ার ড্রপ দেওয়ার অধিকার পায় নাই। অর্থাৎ যদি 6 মাসের কম সময়ের মধ্যে 70%-এর বেশি সিলেবাস বাকি থাকে, অনলি ইন দ্যাট কেস তুমি ইয়ার ড্রপ দাও। অন্য যে কোনো কেসে আমি তোমাকে বলি, তুমি আমার এই যে সিআরপি প্রোগ্রাম আছে, রিভিশন প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তুমি যদি করো, তুমি এটা দিয়ে কলেজে যে কোনো পরীক্ষা পাস করে ফেলবা, এইচএসসি যে কোনো জায়গায় প্লাস পর্যন্ত পাই আসবা, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট, ইনশাআল্লাহ। তোমার যদি বিলিভ না হয়, তুমি যদি কম পড়তে যাও, তুমি কিউএনএইচ সাজেশন কিনে শুধুমাত্র এখানে বোর্ডে পাস করার যে টপিকগুলো আছে এগুলো পড়ে যে কোনো একটা পরীক্ষা দাও, তুমি দেখবে সব তুমি পারতেছো, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো। তুমি হুদাই প্যানিক করে লাইফের একটা বছর নষ্ট করিও না। দেখো তুমি যে ইয়ার ড্রপ দেওয়ার পরে ধরো এইচএসসি কোনো মতন ভালো করলা, সেটা হচ্ছে 4.5 পেলা, সবচেয়ে বড় ঝামেলাটা হবে বাবা যে তুমি অ্যাডমিশনে যেতে আবার চান্স পাবা না, মেজরিটি অফ দ্য কেসে। কারণ দেখো পরিবর্তনটা কখনো একটা ফ্রেশ স্টার্ট দিয়ে আসে না। আমি ধরো কালকে সকালবেলা চুল দাড়ি কাটে সুন্দর মতো আরেকটা নতুন লুক নিয়ে আসলাম, আউটলুক চেঞ্জ হলো, আমি ভিতরে যদি চেঞ্জ না হয় আমার কখনোই ভালো রেজাল্ট হবে না, কখনো আমি একটা ডিফারেন্ট মানুষ হবো না। আই হ্যাভ টু চেঞ্জ মাই ইনার সেলফ, এটা বুঝো প্লিজ, এটা বুঝো। সো তুমি এই ইয়ার ড্রপটা অ্যাভয়েড করো, ইয়ার ড্রপ অ্যাভয়েড করে আমি পার্সোনালি বলি, তুমি ইমপ্রুভমেন্টই দাও। চিন্তা করো, ধরে নাও, বুঝায় বলি, দেখো ইয়ার ড্রপ দিলে তুমি একটা বছর বসে থাকলা, পরের বছরই তো পরীক্ষা দিলা, ধরে নাও তুমি এই বছরই গ্যাম্বলটা নিলে, যে এই বছরই পাগলের মতো পড়লা, ধরে নাও তোমার জিপিএ আসলো কম, তাহলে তুমি ইমপ্রুভমেন্ট দাও, ঘুরে উঠে তো রেজাল্ট সেমই। কিন্তু তখন তুমি একবার এইচএসসি দিছো, তুমি অলরেডি এইচএসসিতে কি হয় কি আসে না আসে, এবং একবার তুমি পাগলের মতো পড়ছো, ইমপ্রুভমেন্টের সময় তুমি আরো 6 মাস পড়লা, একই টাইমে কিন্তু এক্সাম দিবা। কিন্তু ইয়ার ড্রপ দিলে কি হবে, ওই বসে থাকবা, আরে তুমি তো জানো, আরে শালা বন্ধুরা সবাই তো এইচএসসি দিবে, আমার তো এইচএসসি নাই, আরে চিল, যাই একটু ঘুরে আসি, যে একটা জরিনার সাথে একটু ডেটটা মেরিয়ে আসি, বুঝছো। সো এই হলো ওভারঅল ইয়ার ড্রপ অ্যান্ড ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা। মুদ্রা কথা একটা, শুনো, তোমাকে যে যা বুঝাক, এই দুইটাই ব্যাড ডিসিশনস, এই দুইটাই তোমার নেওয়া বেশ কিছু ব্যাড ডিসিশনসের ফলাফল। একের পর এক ভিডিও দেখে দেখে তোমার যে যুক্তিটা আছে, তুমি যে ডিসিশনটা অলরেডি নিয়ে ফেলছো,
সেটার পক্ষে বক্তব্য খুঁজো না, যে তুমি ইমপ্রুভমেন্ট দিবা, তুমি যেন ইমপ্রুভমেন্ট দিতে যে সকল ভাইয়ারা উৎসাহিত করতেছে তাদের ভিডিওগুলো দেখতেছো বেশি করে। আমার এটার পর আরেকটা ভিডিও দেখবে, একটা সিঙ্গেল ভিডিও দেখিও না। সিম্পলি নিজের টেবিলে একটা খাতা কলম নিয়ে বসে ফোনটা উল্টা করে ভাবো তুমি আসলে কি চাও, তুমি আসলে কেন পড়ো নাই, বা তুমি কি এবার পড়বা কিনা। যদি তোমার মন থেকে আসলেই উত্তর আসে যে হ্যাঁ আমার মধ্যে এবার পরিবর্তন আসবে, দেন ইউ টেক দ্য ডিসিশন। ঠিক আছে? প্রিপারেশন অলওয়েজ সেম, রিভিশন প্রোগ্রাম, সিআরপি রিভিশন প্রোগ্রাম, কিউএনএ সেশন। অর্ডার করার জন্য ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।